এই জিনিসটাকে কে কে দেখেছো বলো, কে কে মেলায় গেলে এই জিনিসটায় রাইড করেছো বলো। এই যে ব্রেক ডান্স, এটার নাম হচ্ছে ব্রেক ডান্স রাইড, ঠিক আছে। এখানে কি হয়, এই পাতটা ঘুরতে থাকে, এটাকে অন করে দেওয়া হয় যখন এই মেশিনটা ঘুরতে থাকে। এত স্পিডে ঘুরে ওটা, আমাদের মনে হয় যেন আমরা ছিটকে চলে যাব, আমরা বাইরের দিকে পড়ে যাব, আমরা হেলে যাই, ঠিক আছে। এই যে বল প্রয়োগটা, এটাকে বলে কেন্দ্রাতিক বল। চাঁদের আকর্ষণে পৃথিবীর যেই দিকে জলটা ফুলে ফেঁপে উঠছে সেটাকেই আমরা বলি মুখ্য জোয়ার বা বলতে পারো চন্দ্র জোয়ার। তোমাদের মনে রাখার ট্রিকও আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম, এইভাবে তোমরা জিনিসটাকে মনে রাখতে পারো। আর ডায়াগ্রাম কিন্তু অবশ্যই তোমাদেরকে লিখতে হবে বা দিতে হবে। তাহলে যখন পৃথিবী মাঝখানে থাকবে তখন সেটাকে বলবো প্রতিযোগ, যখন চাঁদ মাঝখানে থাকবে তখন সেটাকে আমরা বলবো সংযোগ। এই জায়গায় যদি আসো, তুমি এখন এখানে আছো, এখানে বসে তুমি চাঁদকে দেখতে পাচ্ছ, তুমি এইভাবে ঘুরছো, তুমি এইভাবে আবর্তিত হচ্ছ, নেক্সট এখানে এসে তুমি দেখলে এই হচ্ছে তোমার সেই জায়গা, 24 ঘন্টা পূরণ হয়ে গেছে। তুমি এসে কি দেখলে, যে চাঁদ আর এইখানে নেই। চাঁদ কোথায় চলে গেছে, চাঁদ চলে গেছে এই জায়গাটায়, কেন চলে গেছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব, তোমাদের যে থার্ড চ্যাপ্টার রয়েছে বাড়িমণ্ডল, সেই বাড়িমণ্ডলের আজকে আমরা সেকেন্ড পার্ট পড়ব, জোয়ার ভাটা। এর ফার্স্ট ক্লাসে যে সমুদ্র স্রোত রয়েছে সেটা অলরেডি আমি একদম পুরো সুন্দর করে ডিসকাস করে দিয়েছি, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আর আজকে পড়বো আমরা জোয়ার ভাটা, ঠিক আছে। তোমরা সেই ভিডিওতে কিন্তু অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে পরের পার্টটা চাই, তো আজকে আমরা সেই পার্টটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে দেব। তার আগে বলবো, ভিডিওটায় তুমি এখনই লাইক করে দাও। আর যদি তুমি এই চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে কি করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে ওটাকে অল করে রেখে দাও, ঠিক আছে। তো চলো শুরু করে দিই। আমাদের যে ফার্স্ট কনসেপ্ট সেটা হচ্ছে জোয়ার ভাটা জিনিসটা কি। আচ্ছা তোমরা আমাকে বলো যে জোয়ার ভাটা এই জিনিসটা কি। এটা হচ্ছে আমাদের যে সমুদ্র স্রোত, আগে আমরা আগের যে মানে কনসেপ্টটা ছিল বাড়িমণ্ডলে প্রথম পার্টে সমুদ্র স্রোত আমরা পড়েছি। আমরা সমুদ্রের বিষয়ে, সমুদ্র স্রোত কেন হচ্ছে, কি কারণ হচ্ছে, সমস্ত কিছু আমরা অলরেডি জেনে নিয়েছি। তাহলে এই জোয়ার ভাটাটা হচ্ছে এই যে সমুদ্র জল রয়েছে, এই সমুদ্র জলের ছন্দময় উত্থান পতন ঘটে, সেটাকে আমরা বলি জোয়ার ভাটা। এর উত্থানকে আমরা বলি জোয়ার, আর পতনকে আমরা বলি ভাটা, ঠিক আছে। তুমি এখন বলবে যে এই জোয়ার ভাটা উত্থান পতন ঘটছে, এটা তো আমরা বুঝলাম, এটা কি কারণে হচ্ছে, এর তো একটা কারণ রয়েছে। এর কারণ তো অবশ্যই রয়েছে। মূলত যে কারণটাই হচ্ছে সেটা হচ্ছে চাঁদের আকর্ষণ আর সূর্যের আকর্ষণের ফলে এই যে জোয়ার ভাটাটা ঘটছে, এই জোয়ার ভাটার মূল দায়ী কে জানো? চাঁদ আর সূর্য, এদের আকর্ষণ শক্তি বলতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে মূল কনসেপ্ট। এরপরে আমরা আসব যে জোয়ার ভাটা কাকে বলে। সমুদ্র জলতল রয়েছে, সেই জলতলের উত্থান পতন ঘটে। সেটা কি সবসময় উত্থান পতন ঘটে? না, সেটা সবসময় ঘটে না। এর একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময় অন্তর অন্তরই সেই কাজটা ঘটে। তাহলে সমুদ্র, আমরা বলতে পারি যে পৃথিবীর ওপর তো এই আকর্ষণটা হচ্ছে, যার ফলে জোয়ার ভাটাটা হচ্ছে। পৃথিবীতে তো জল রয়েছে, আমরা পড়েছি 3 ভাগ জল 1 ভাগ স্থল, এর আগের ক্লাসে আমরা ডিটেলসে পড়ে নিয়েছি। তাহলে জল তো পৃথিবীতে রয়েছে, যে পৃথিবীর ওপরই তো যত কাজ, মানে আকর্ষণ শক্তি বলো যা কিছু, সমস্ত কাজ কিন্তু করছে। কে করছে? চাঁদ করছে আর সূর্য করছে, ঠিক আছে। কখন করছে? ঠিক নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময় অন্তর অন্তর হচ্ছে। আর সেটা যে হওয়ার ফলে কি হচ্ছে, সমুদ্রের জলতল উত্থান পতন ঘটছে ছন্দময় ভাবে, এটাকেই আমরা বলি জোয়ার ভাটা। তার উত্থানকে বলি জোয়ার আর পতনকে বলি ভাটা। তাহলে এর যদি বলা হয় যে এর গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য বলতে, তোমরা কি কেউ বলতে পারবে? হ্যাঁ, কেন পারবে না, নিশ্চয়ই পারবে। তো চলো মূল বৈশিষ্ট্যগুলো আমরা দুটো লিখে নিই। মূল বৈশিষ্ট্য কি রয়েছে? প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা লিখব, যে মূলত পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ, এটা আমরা বলতে পারি মেন কারণ হিসেবে, এটা আমরা বলতে পারি।
চাঁদ আর সূর্যের আকর্ষণ, এটা আমরা বলতে পারি কিনা? হ্যাঁ কি না? বলতে পারি। নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে 2 নম্বর যেটা রয়েছে সেটা আমরা কি বলবো? 2 নম্বরে রয়েছে আমাদের নির্দিষ্ট সময় অন্তর ঘটে। নির্দিষ্ট সময় অন্তর ঘটে, তাহলে আমরা বলতে পারি যে নির্দিষ্ট সময় অন্তর ছন্দময়ভাবে এটা হয়, ছন্দময়ভাবে এটা হয়। তাহলে এটা হচ্ছে জোয়ার ভাটার মূল গুরুত্বপূর্ণ দুটো বৈশিষ্ট্য, জোয়ার ভাটার সংজ্ঞা প্লাস বৈশিষ্ট্য। তাহলে তুমি এখন বলবে যে তাহলে এই যে চাঁদ আর সূর্যের আকর্ষণের ফলে আপনি যে বলছেন জোয়ার ভাটাটা হয়, চাঁদ আর সূর্যের আকর্ষণের ফলে এটা কেমন করে কাজ করছে? নেক্সট যে পার্টটা আমরা জানবো সেটা হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ। নেক্সট পার্টে আমাদের পড়ানো রয়েছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ। এর মূলত দুটো কারণ। প্রথম কারণ তো আমরা বলেই দিয়েছি যে চাঁদ আর সূর্যের আকর্ষণ। ফার্স্ট কারণ চাঁদ আর সূর্যের মিলিত আকর্ষণ, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট কি রয়েছে? পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বল। এই দুটো পয়েন্ট বা দুটো কারণের জন্য কিন্তু জোয়ার ভাটাটা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই দুটো কারণ। তাহলে কি কি কারণ? চাঁদ আর সূর্যের মিলিত আকর্ষণ, আরেকটা হচ্ছে পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বলের যে আকর্ষণ বা প্রয়োগ বা প্রভাব, সেই কারণে। তাহলে দুটো কারণে কিন্তু জোয়ার ভাটা সৃষ্টি হচ্ছে। চলে আসা যাক, দেখে নেওয়া যাক জিনিসটা কি রকম ঘটছে। একবার একটু ছবির মাধ্যমে আমরা আগে দেখে নিই জিনিসটা কি রকম ঘটছে। আমি এখন একটা পৃথিবী এঁকে নিই। ফার্স্টে একটা পৃথিবী এঁকে নিই। এই হচ্ছে আমার পৃথিবী আর এই হচ্ছে আমার চাঁদ। ঠিক আছে, চাঁদটা একটু অতিরিক্ত বড় হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ, চাঁদটাকে একটু ছোট করে দিই, কারণ চাঁদ হচ্ছে অনেক ছোট। এই হচ্ছে আমার মুন, আর এটা কি? এটা হচ্ছে আমার আর্থ, মানে পৃথিবী। এই হচ্ছে আমার চাঁদ আর এই হচ্ছে আমার পৃথিবী। আচ্ছা, তোমরা আমাকে একটা জিনিস বলো, যদি এখানে তো সূর্যও রয়েছে, এখানে তো আমরা মেন পয়েন্টটা তো পড়ছি যে চাঁদ আর সূর্যের মিলিত আকর্ষণ। তোমরা আমাকে বলো যে চাঁদ বড় নাকি পৃথিবী বড় নাকি সূর্য বড়? যদি আমরা আয়তনের দিক থেকে বিচার করি বা দেখি বা জানি, তাহলে কিন্তু আমরা জানি যে আয়তনের দিক থেকে সূর্য অবভিয়াসলি বড়। সূর্য অবভিয়াসলি বড়। তাহলে তুমি এখন বলবে যে তাহলে পৃথিবীর ওপর চাঁদ তো একটা ছোট্ট জিনিস, তাহলে চাঁদের আকর্ষণ কেন পড়ছে পৃথিবীর ওপর এত বড় যেখানে সূর্য রয়েছে? গুড কোশ্চেন। কেন বলো তো? কারণ সূর্য রয়েছে পৃথিবী থেকে অনেকটা দূরে, চাঁদ রয়েছে পৃথিবীর অনেক কাছে, অনেক নিকট। এজন্য এই জোয়ার ভাটা সৃষ্টির ক্ষেত্রে বা এই যে জোয়ার ঘটছে বা ভাটা ঘটছে, এই যে কাজটা ঘটছে, এর মূল আকর্ষণ হচ্ছে চাঁদের আকর্ষণ, পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ, যার ফলে কিন্তু এই জোয়ার ভাটাটা ঘটছে। সূর্যের আকর্ষণের থেকেও চাঁদের আকর্ষণ হচ্ছে সর্বাধিক। বোঝা গেল? সূর্য হতে পারে অনেক বড়, সে কিন্তু রয়েছে অনেকটা দূরে। বোঝা গেল? তাহলে এখানে আমি একটা পৃথিবী এঁকেছি আর একটা চাঁদ এঁকেছি। চাঁদ যেহেতু পৃথিবীর নিকটে রয়েছে বা কাছে রয়েছে, এ কারণে কি হচ্ছে, চাঁদের আকর্ষণ পৃথিবীর উপর কিন্তু অনেকটা বেশি পড়ছে। এখন দেখে নেওয়া যাক যে এই যে চাঁদের আকর্ষণ পড়ছে, ফলে কি হচ্ছে, পৃথিবীতে কি হচ্ছে, সমুদ্র জল ফুলে ফেঁপে উঠছে। পৃথিবীতে সমুদ্র জল ফুলে ফেঁপে উঠছে। ঠিক আছে, চাঁদের আকর্ষণ পৃথিবীর ওপর পড়ায় যেই দিকটায় পড়ছে সেই দিকটায় কি হচ্ছে, জল ফুলে ফেঁপে উঠছে। দেখো পৃথিবীতে এইদিকে জল রয়েছে, পৃথিবীতে তুমি তো বলবে তাহলে কোথায় জল রয়েছে, এত জল জল করছে, জলটা কোথায় রয়েছে? পৃথিবীর চারিদিকে রয়েছে। ঠিক আছে, পৃথিবীর চারিদিকে রয়েছে। তো এখানে কি হচ্ছে, পৃথিবীতে এই যে চাঁদের আকর্ষণ পড়লো এখানটাতে। ঠিক আছে, চাঁদের আকর্ষণ পড়লো আর এদিকে জলটা ফুলে ফেঁপে উঠলো। এই যে জল ফুলে ফেঁপে উঠছে, এই যে জলটা ফুলে ফেঁপে উঠছে, এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো
মুখ্য জোয়ার, এটাকে আমরা বলবো মুখ্য জোয়ার। তাহলে তুমি বলবে কি? এটাই বলবে যে চাঁদের আকর্ষণে পৃথিবীর যেই দিকে জলটা ফুলে ফেঁপে উঠছে সেটাকেই আমরা বলি মুখ্য জোয়ার বা বলতে পারো চন্দ্র জোয়ার। চাঁদের আকর্ষণে পৃথিবীর যেই দিকে জলটা ফুলে ফেঁপে উঠছে সেটাকে বলে মুখ্য জোয়ার বা চন্দ্র জোয়ার। যেহেতু চাঁদের আকর্ষণে হচ্ছে এটাকে আমরা বলি চন্দ্র জোয়ার। এই হচ্ছে চাঁদ আর সূর্যের মিলিত আকর্ষণের ফলে জোয়ার ভাটা সৃষ্টির প্রথম কারণ। দ্বিতীয় কারণ যেটা রয়েছে পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বল। পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বল, এইটা কি রয়েছে, এই ব্যাপারটা কি রয়েছে? পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বল, এই ব্যাপারটা কি রয়েছে? দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। চাঁদের আকর্ষণ তো এই দিকটাতে পড়ছে, চাঁদের আকর্ষণ আমরা এই অংশটায় পড়ছে, এই অংশটাকে আমি বলে দিচ্ছি মুখ্য জোয়ার। এর যে বিপরীত, এই যে পৃথিবীর যে বিপরীত দিকের অংশ, মানে এই দিকের যে অংশটা রয়েছে এটাকে আমরা কি বলে থাকি? প্রতিবাদ অংশ বলে থাকি। আমরা ক্লাস 9-এ সবাই পড়ে এসেছি, যেই দিকটাতে আর কি ঘটনা ঘটে তার বিপরীত দিকটাকে আমরা কি বলি? প্রতিবাদ স্থান বা প্রতিবাদ অংশ বলি। তাহলে চাঁদের যে আকর্ষণ এখানটাতে যে পড়লো এর বিপরীত অংশে মানে এই দিকটাতে প্রতিবাদ অংশ, পৃথিবীর প্রতিবাদ অংশ এই দিকটায়, এই দিকে তখন কি হয়? কেন্দ্রাতিক বল কাজ করে। কি কাজ করে গো? কেন্দ্রাতিক বল কাজ করে। কেন্দ্রাতিক বল কাজ করে, এখানটায় কেন্দ্রাতিক বল কাজ করে, যার ফলে এপাশেরও জল কিছুটা ফুলে ফেঁপে ওঠে। এপাশেরও জল কিছুটা ফুলে ফেঁপে ওঠে। আমি একটা অন্য কালার দিয়ে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। এপাশেরও জল কিছুটা ফুলে ফেঁপে ওঠে। তাহলে কি? চাঁদের আকর্ষণে যেদিকে মুখ্য জোয়ার হচ্ছে তার ঠিক প্রতিবাদ অংশে সেদিকে কেন্দ্রাতিক বলের প্রভাবে সেদিকেও জল কিন্তু অল্প ফুলে ফেঁপে ওঠে। তুমি এখন বলবে যে কেন্দ্রাতিক বলটা কি? আপনি কি জানেন এই কেন্দ্রাতিক বল কি? বলো তো, তোমরাই বলো। তোমরা কেউ বলতে পারবে যে কেন্দ্রাতিক বলটা কি? কিসের বল এটা? আমি তোমাদেরকে শর্টে বুঝিয়ে দিচ্ছি। তোমরা সবাই একটা জিনিস দেখেছো কি? দাঁড়াও তোমাদেরকে দেখাই। তোমরা সবাই এই জিনিসটাকে কি দেখেছো? এই জিনিসটাকে কে কে দেখেছো বলো? কে কে মেলায় গেলে এই জিনিসটায় রাইড করেছো বলো? এই রাইডগুলোয় কে চেপেছো? এই রাইডটায় বিশেষ করে কেমন লাগে তোমাদের? কেমন ফিলিংস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো দারুণ লাগে। ঠিক আছে, আমি মেলায় গেলে মোটামুটি এই রাইডটায় চড়তে খুব পছন্দ করি। ঠিক আছে, খুব মজা লাগে। তো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু আমার জানার প্রয়োজন, বা জানতে তো ইচ্ছে করছে। তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এখানে তোমরা যদি কেউ চড়ে থাকো বা না চড়ে থাকো, তোমরা পরে মেলায় গেলে দেখবে এই যে ব্রেক ডান্স, এটার নাম হচ্ছে ব্রেক ডান্স রাইড। ঠিক আছে, এখানে কি হয়? এই যে পাথটা রয়েছে রাউন্ড করে, এই পাথটা ঘুরতে থাকে, এটাকে অন করে দেওয়া হয় যখন এই মেশিনটা ঘুরতে থাকে। এখানে এই যে চারটে চারটে করে সিট রয়েছে, প্রত্যেকটা সিটে মোটামুটি 2 জন করে বসা যায়। ঠিক আছে, চারটে চারটে করে সিট রয়েছে, একটা রিংয়ে 4টে করে সিট রয়েছে, 8 জন বসতে পারে, এরকম 4টে রিং রয়েছে। ঠিক আছে, যখন এটা চালু করে দেওয়া হয় তখন কি হয়? এইগুলো এদিক ওদিক সেদিক ছোটে। ঠিক আছে, এগুলো সবাই নিশ্চয়ই মেলায় গিয়ে দেখেছো, এদিক সেদিক ছেটে ফিকা হয়ে চলে যাচ্ছে, এদিক ওদিক চলে যাচ্ছে, অনেকে ভয় পেয়ে যায়। তো ঠিক আছে, তার জন্য কি হয়? এটা ধরে রাখার জিনিস থাকে। আর এই জিনিসটা কি হয়? ঘুরতে থাকে। এই জিনিসটা কি হয়? ঘুরতে থাকে, তাই তো? ঘুরতে থাকে তো, এই জিনিসটা ঘুরতে থাকে। তোমার কি হয়? তোমার তো মনে হয় যে এই বোধহয় আমি ছিটকে চলে গেলাম, এই বোধহয় আমি ছিটকে পড়ে গেলাম। ওছনে আমরা ধরে বসে থাকি, আমাদের মনে হয় তো এটা এত স্পিডে ঘুরে ওটা, আমাদের মনে হয় যেন আমরা ছিটকে চলে যাব, আমরা বাইরের দিকে পড়ে যাব, আমরা হেলে যাই। ঠিক আছে, এই যে বল প্রয়োগটা, এটাকে বলে কেন্দ্রাতিক বল। ঠিক আছে, এটাকে বলে কেন্দ্রাতিক বল। বোঝা গেল কেন্দ্রাতিক বল জিনিসটা কি? এটা মেলায় গেলে যদি কেউ না চড়ে থাকো তাহলে একবার একটু এক্সপিরিয়েন্স করে নিও, একবার চেপে নিও, যদি না ভয় পেয়ে থাকো অবশ্যই। ঠিক আছে, খুব ভালো লাগবে।
এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে আমরা এটাকেই বলি কেন্দ্রাতিক বল, বোঝা গেল? তাহলে এর যে প্রতিবাদ স্থান, তাহলে এখানে আমার মুখ্য জোয়ার হচ্ছে, এর ঠিক উল্টো দিকে মানে বিপরীত অংশের স্থানটার নাম হচ্ছে প্রতিবাদ স্থান বা প্রতিবাদ অংশ। এখানেও জল কিন্তু কেন্দ্রাতিক বলের প্রভাবে কিন্তু এখানে জল ফুলে ফেঁপে ওঠে। এজন্য এই জোয়ারটাকে আমরা কি বলে থাকি? এই জোয়ারটাকে আমরা বলি গৌণ জোয়ার। এই জোয়ারটাকে আমরা বলি গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার। ঠিক আছে, এই জোয়ারটাকে আমরা বলি গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার। বোঝা গেল জিনিসটা? তাহলে একটা লাইনে তোমরা মনে রাখবে কিভাবে? একটা লাইনে এই যে চাঁদ আর সূর্যের মিলিত আকর্ষণ প্লাস পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বল, এই দুটো কনসেপ্টকে তোমরা একটা লাইনে কিভাবে পুরোটা মনে রাখবে, তার জন্য একটা শর্টকাট ট্রিকও আমি তোমাদেরকে বলে দেব। তুমি এইভাবে মনে রাখবে। দাঁড়াও 1 সেকেন্ড, আমি একটু ছোট করে নিই, নাহলে আমার লেখার জায়গা কুলোবে না। এটাকে একটু সাইড করে নিই। আর হ্যাঁ, তোমাদেরকে বলবো, তোমরা যাই করো না কেন ভূগোলে কিন্তু তোমরা ডায়াগ্রামটা দিও, ঠিক আছে? ডায়াগ্রাম ছাড়া ভূগোল লেখা যায় না বাবা, ডায়াগ্রামটা দেবে। এটা যদি দাও না, তোমরা ফুল মার্কস নাম্বার পাবে, কেউ তোমাদের একটা নাম্বারও কাটতে পারবে না। ডায়াগ্রাম দেবে, ডায়াগ্রাম দেওয়াটা অত্যন্ত বাঞ্ছনীয় যাকে বলে। ঠিক আছে, ডায়াগ্রামটা কিন্তু দেবে। এটাকে তুমি মনে রাখবে কি করে? এটার একটা শর্টকাট টিক, চাঁদের দিকে এখানে কি ঘটছে, এখানে কি ঘটছে, এই অংশটা কি হচ্ছে, চাঁদের দিকে টানছে। এই অংশটা কি করছে, চাঁদ পৃথিবীকে আকর্ষণ করছে, তার মানে চাঁদ কি করছে, টানছে। তাহলে আমরা এটা লিখব যে চাঁদের দিকে টান, চাঁদের দিকে টান মানে কি করছে, এটাতে অভিকর্ষজ বল কাজ করছে, অভিকর্ষজ বল কাজ করছে, অভিকর্ষজ বল কাজ করছে। এটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো মুখ্য জোয়ার। এটাকে আমরা বলবো মুখ্য জোয়ার বা চন্দ্র জোয়ার, যেটা চাঁদের দিকে টানছে। আর চাঁদ, এটার ক্ষেত্রে কি হচ্ছে, পৃথিবীর আবর্তনজনিত এটার ক্ষেত্রে কি হচ্ছে, চাঁদের উল্টো দিকে ছিটকে যাওয়া, চাঁদের চাঁদের উল্টো দিকে, তাই তো, প্রতিবাদ স্থানে উল্টো দিকে ছিটকে যাওয়া, ছিটকে যাওয়া। এখানে কি করছে, এইখানে তো আমার অভিকর্ষজ বল কাজ করছে, তাহলে এটার ক্ষেত্রে কি কাজ করছে, এখানেই তো কাজ করছে আমার কেন্দ্রাতিক বল, যার ফলে কি হচ্ছে, গৌণ জোয়ার। তাহলে এখানে আমার কি কাজ করছে, এখানে আমার কাজ করছে কেন্দ্রাতিক বল, কেন্দ্রাতিক বল, যার ফলে কি হচ্ছে, আমি নিচটাতেই লিখে দিলাম, আমার যেহেতু জায়গা নেই, যার ফলে হচ্ছে গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার। তাহলে জোয়ার ভাটা সৃষ্টির এই হচ্ছে আমার মেন কারণ। তোমাদের মনে রাখার ট্রিকও আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম, এইভাবে তোমরা জিনিসটাকে মনে রাখতে পারো। আর ডায়াগ্রাম কিন্তু অবশ্যই তোমাদেরকে লিখতে হবে বা দিতে হবে। এরপরে আমরা আসব যে ভাটার কারণটা কি, বা ভাটা কি কারণে ঘটছে, কেনই বা ঘটছে। আমরা পৃথিবীর দিকে, আমরা পৃথিবীর যখন এই যে পৃথিবীতে আমরা মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার জিনিসটা বুঝলাম, ঠিক আছে, আমরা মুখ্য জোয়ার আর গৌণ জোয়ার জিনিসটা বুঝলাম। কি বুঝলাম, দাঁড়াও একবার একটু এঁকে নিই। আমরা পৃথিবীতে মুখ্য জোয়ার আর গৌণ জোয়ার জিনিসটা বুঝলাম, কি বুঝলাম গো, এই হচ্ছে আমার পৃথিবী, এই হচ্ছে আমার চাঁদ, ঠিক আছে, এই হচ্ছে আমার পৃথিবী, এই হচ্ছে আমার পৃথিবী, এটা আর্থ, আর এটা কি, এটা হচ্ছে আমার মুন, চাঁদ। ঠিক আছে, তাহলে আমি দেখলাম যে চাঁদের আকর্ষণে কি হচ্ছে, আগের যে ঘটনাটা বলিটা আমরা দেখলাম যে চাঁদের আকর্ষণে আমাদের এই দিকটা কিন্তু ফুলে ফেঁপে উঠছে, বা এই দিকটাও হালকা ফুলে ফেঁপে উঠছে। কীরকম ব্যাপারটা ঘটছে, কীরকম ব্যাপারটা ঘটছে চলো দেখে নেওয়া যাক একবার একটু ছবির মাধ্যমে জিনিসটাকে। দেখা যাচ্ছে, তাহলে আমার এই দিকটা কিন্তু দেখো বেশি ফুলে ফেঁপে উঠেছে, এই দিকটা আমার বেশি কি হয়েছে, ফুলে ফেঁপে উঠছে।
এই দিকটা আমার বেশি ফুলে ফেঁপে উঠছে, ঠিক আছে, কারণ এখানে চাঁদের আকর্ষণ অধিক হচ্ছে, এখানে চাঁদের আকর্ষণ অধিক হচ্ছে, তার ফলে এই দিকটা কিন্তু আমার ফুলে ফেঁপে উঠেছে। আর এই দিকটা আমার তুলনামূলক কম ফুলে উঠেছে, যেখানে কিনা আমার কেন্দ্রাতিক বল কিন্তু কাজ করছে। এখানে আমার কেন্দ্রাতিক বল কাজ করেছে, আগের কনসেপ্টে আমরা পড়ে এসেছি। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের, দাঁড়াও, এটা হচ্ছে আমাদের মুখ্য জোয়ার, এটাকে আমরা পড়েছি কি মুখ্য জোয়ার, আর এটাকে আমরা পড়েছি কি গৌণ জোয়ার, গৌণ জোয়ার। তাহলে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার পৃথিবীর দুটো স্থানে কিন্তু ঘটতে পারে, ঘটতে পারে, দুটো স্থানে কিন্তু একদিকে মুখ্য আর একদিকে গৌণ কিন্তু ঘটতে পারে, তাই তো। তাহলে ভাটাটা কখন হচ্ছে? আপনি তো প্রথম থেকে বলে যাচ্ছেন যে উত্থান পতন ঘটছে, জোয়ার ভাটা হচ্ছে, তাহলে কেন্দ্রাতিক বলের প্রভাবে আমার গৌণ জোয়ার হচ্ছে, আর চাঁদের আকর্ষণে ফলে আমার কিন্তু এখানে মুখ্য জোয়ার হচ্ছে। তাহলে আপনি ভাটাটা কখন হচ্ছে বলি? ভাটাও তো হচ্ছে। ভাটাটা কখন হচ্ছে? দেখো, একই সময়ে যখন পৃথিবীর দুটো অংশে জোয়ার হবে, মানে কোনোটা মুখ্য জোয়ার আর গৌণ জোয়ার, তখন কিন্তু দেখো এই দুটো অংশে কিন্তু জল দেখো ফুলে ফেঁপে ওঠেনি, এই দুটো অংশে কি জল কিন্তু ফুলে ফেটে ওঠেনি। এটাই হচ্ছে আমার ভাটা, এটাই হচ্ছে আমার ভাটা। তাহলে ভাটাটা কখন হচ্ছে? যখন জল এপাশে, এপাশে আমার মুখ্য জোয়ার হচ্ছে, এপাশে গৌণ জোয়ার হচ্ছে, আর ভাটা হচ্ছে তার ঠিক সমকোণে। দেখো সমকোণে ঘটছে, সমকোণে, ঠিক আছে। কিরকম সমকোণে? আমরা তো প্রত্যেকেই সমকোণ জানি, তো এই হচ্ছে আমার সমকোণ, এই যে অ্যাঙ্গেল, এটাকে আমরা বলি 90 ডিগ্রি। এই যে দুটো অংশে ঘটছে, এই যে দুটো অংশে ঘটছে, এটা কিন্তু কি ঘটছে বাবু? এটা ঘটছে ভাটা। তাহলে পৃথিবীর দুটো অংশে, সমগ্র পৃথিবীর দুটো অংশে জোয়ার হলে দুটো অংশে কিন্তু ভাটা ঘটে। বোঝা গেল? কারণ আমি তোমাদেরকে কি বললাম যে এই জল, এত আমরা আগের কনসেপ্টে পড়লাম যে এত জল এদিক ওদিক হচ্ছে, ফুলে ফেঁপে উঠছে, তাহলে এত জল আসছে কোথা থেকে? আসছে কোথা থেকে জলটা? পৃথিবীর মধ্য থেকে নাকি? না, পৃথিবীর মধ্য থেকে নয়। আমরা কোথায় বাস করি পৃথিবীর? তোমরা আমাকে কমেন্টে জানাও যে আমরা কোথায় বাস করি। আমরা যে মানুষগুলো বাস করছি পৃথিবীতে বাস করছি, পৃথিবীর কোন অংশে? এই অংশটাই বাস করছি, নাকি পৃথিবীর বাইরের অংশটাই আমরা বাস করছি? তোমাদের জন্য এই কোশ্চেনটা আমি রাখলাম, ঠিক আছে। তোমরা আমাকে কিন্তু এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু সাথে সাথে তোমাদেরকে রিপ্লাই দেবো, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, যত তাড়াতাড়ি সম্ভব। আমি যখনই দেখবো তোমাদের প্রশ্নের রিপ্লাই কিন্তু আমি অবশ্যই দেবো, যে আমরা মানুষরা কোথায় বাস করছি, পৃথিবীর এই অংশটায় বাস করছি, নাকি আমরা এই বাইরের অংশটাতে বাস করছি, বাইরের অংশটাতে, ঠিক আছে। বোঝা গেল? তাহলে এই যে দুটো দিকে আমার মুখ্য জোয়ার হচ্ছে, এপাশে গৌণ জোয়ার হচ্ছে, এই দুটো অংশে কিন্তু আমার তখন ভাটা সিজন চলছে, তখন ভাটা চলছে, কারণ পতন ঘটছে। দুদিকে জোয়ারে কি হচ্ছে? একদিকে মুখ্য জোয়ার হচ্ছে, একদিকে গৌণ জোয়ার হচ্ছে, দুদিকে জোয়ার কি হচ্ছে? জল ফুলে ফেঁপে উঠছে, ফলে এই দুটো দিকে জল কম পড়ে গেছে, ওই জন্য এখানে পতন ঘটছে, ওই জন্য এখানে ভাটা ঘটছে। কনসেপ্ট ক্লিয়ার? জোয়ার ভাটা কি বা জোয়ার ভাটা কেন হয়, কনসেপ্ট ক্লিয়ার নিশ্চয়ই। চলো নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ভরা কটাল আর মরা কটাল। এই দুটো জিনিস আমরা কিন্তু জানবো এরপর। আচ্ছা, আমরা প্রত্যেকে মোটামুটি বাংলায় যে 12টা মাস রয়েছে, এই মাস সম্পর্কে আমরা জানি যে বাংলায় মাসে আমাদের কিন্তু বেশ কিছু দিন, মানে বেশ কিছু ব্যাপার বলতে পারো, ঘটনা কিন্তু ঘটে প্রত্যেক মাসে, ঠিক আছে। কি ঘটনা? প্রত্যেক মাসে কিন্তু একটা অমাবস্যা আসে, একটা পূর্ণিমা আসে, আসে তো। পূর্ণিমায় কিন্তু আমরা চাঁদকে দেখতে পাই, আর অমাবস্যা থাকলে কিন্তু আমরা সেদিন চাঁদকে দেখতে পাই না, চাঁদ ঢাকা পড়ে যায়। ব্যাপারটা তাই তো, এটা নিশ্চয়ই সবাই জানি। আচ্ছা, এই যে ব্যাপারটা থাকে, এই যে ব্যাপারটা, এই যে বাংলা মাসের যে এই পূর্ণিমা অমাবস্যার ব্যাপার রয়েছে, এই ব্যাপারটাই অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ভরা কটাল, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ভরা কটাল। আরেকটা ব্যাপার রয়েছে বাংলা মাসে, সেটা আমি পরে বলবো, যেটাকে আমরা বলবো মরা কটাল, ঠিক আছে। প্রথমটা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভরা কটাল। এই ভরা কটাল কখন ঘটে? তাহলে আমি বললাম
একটা হচ্ছে পূর্ণিমায় ঘটবে, আরেকটা কখন ঘটবে? অমাবস্যায় ঘটবে। বাংলা মাসে এগুলো আমরা, এই দিনগুলো রয়েছে, আমরা সেটা প্রত্যেকেই জানি। এটাকে কিন্তু আমরা ভরা জোয়ার আর মরা জোয়ারও বলে থাকি। ঠিক আছে, এটাকে আমরা কিন্তু ভরা জোয়ার আর মরা জোয়ারও বলে থাকি। প্রথম যেটা, তাহলে আমরা প্রথম পার্টটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভরা কটাল আমরা আলোচনা করব। ঠিক আছে, তো ভরা কটাল তাহলে আমরা কি কি পড়ব? ভরা কটালের আমরা দুটো জিনিস পড়ব। একটা হচ্ছে পূর্ণিমার ভরা কটাল, পূর্ণিমার ভরা কটাল, আমি আর পুরোটা লিখছি না। আরেকটা পড়ব অমাবস্যার, অমাবস্যার ভরা কটাল। ঠিক আছে, অমাবস্যার ভরা কটাল, এই দুটো জিনিস রয়েছে আমাদের ভরা কটালে যদি আমরা ভাগ করি। একটা হচ্ছে পূর্ণিমা আর একটা হচ্ছে অমাবস্যা, যেটা কিন্তু প্রত্যেক মাসেই আসে। একটা পূর্ণিমা একটা অমাবস্যা কিন্তু প্রত্যেক মাসেই থাকে, তাই তো? চলো, প্রথম যেটা দেখব সেটা হচ্ছে পূর্ণিমার ভরা কটালের ব্যাপারটা কি হয়, কেন হয়, সেটা আমরা আগে দেখব। আমরা লেখা পরে পড়বো, আগে আমরা ছবির কনসেপ্ট দেখব। ঠিক আছে, আগে আমরা ছবিটা বুঝবো, ছবিটা কি রয়েছে বা কেন হয়, কি ব্যাপার বৃত্তান্ত, সেটা আগে আমরা দেখব। প্রথমে আমি কি করব, আমাদের সূর্য রয়েছে, চাঁদ রয়েছে আর পৃথিবী রয়েছে, তাই তো? আমাদের সূর্য রয়েছে, চাঁদ রয়েছে আর পৃথিবী রয়েছে। এই হচ্ছে আমার সূর্য। ঠিক আছে, এই হচ্ছে আমার সূর্য। আর কি আঁকবো? আর আঁকবো পৃথিবী। এই হচ্ছে আমার পৃথিবী, এই হচ্ছে আমার পৃথিবী। পৃথিবীটা বড় হয়ে গেল আবার সূর্যের থেকে, একটু ছোট করে দিই। পৃথিবী তো ছোট, সূর্য তো আমাদের অনেক বড়। ঠিক আছে, আর কি থাকবে? আর থাকবে আমাদের চাঁদ, আর থাকবে আমাদের চাঁদ। যখন, একটা জিনিস মনে রাখবে, যখন চাঁদ, পৃথিবী, সূর্য একই সরল রেখায়, দেখো এক সরল রেখায় চলে এসেছে, যখন চাঁদ, পৃথিবী, সূর্য একই সরল রেখায় থাকবে, সেই অবস্থানটার একটা নাম রয়েছে, সেটাকে আমরা বলি সিজিগি অবস্থান বা সিজিগি। যখন কি বললাম, একই সরল রেখায় সূর্য, চাঁদ, পৃথিবী চলে আসবে, বা চাঁদ, সূর্য, চাঁদ, পৃথিবী, সূর্য অবস্থান করবে, সেটাকে আমরা বলি সিজিগি, যেমন এক্ষেত্রে ঘটেছে। ঠিক আছে, তো এটা আমার তাহলে হচ্ছে সান, এটা হচ্ছে আমার আর্থ, আর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার মুন। একটু সানটার একটু ব্যবস্থা করি। মনে হচ্ছে তো এটা সান, এটা সবার সান বলে মনে হচ্ছে তো? এই হচ্ছে আমার সূর্য। ঠিক আছে, এখানে কি হয় ব্যাপারটা, আমরা তো জাস্ট পড়ে এলাম যে চাঁদের আকর্ষণ পৃথিবীর ওপর যেদিকটায় পড়ে সেদিকে কিন্তু আমার জোয়ার হচ্ছে, সেদিকে কিন্তু আমার জোয়ার হচ্ছে, তাই তো? সেদিকে কিন্তু আমার জোয়ার হচ্ছে। দাঁড়াও, এটা আঁকি। যেদিকে আমার চাঁদের আকর্ষণ পড়ছে সেদিকে কিন্তু আমার জোয়ার হচ্ছে, এই অংশটাই কিন্তু আমার জোয়ার অংশ, এই অংশটা আমার জোয়ার। চাঁদের আকর্ষণ এদিকে পড়েছে, ফলে এটা কিন্তু আমার জোয়ার। ঠিক আছে, এরপরে আমরা এটাও দেখেছি যে উল্টো দিকটায়, উল্টো দিকটায় কি হয়, এই দিকটায় কি হয়, প্রতিবাদ অংশ, তো এটা তো প্রতিবাদ অংশ। এখানে কি হয়, এখানে কেন্দ্রাতিক বল কাজ করে, এখানে কেন্দ্রাতিক বল কাজ করে, যার ফলে কি হয়, এ পাশটাও আমার ফুলে ফেঁপে ওঠে, অল্প করে ফুলে ফেঁপে ওঠে, কেন্দ্রাতিক বলের প্রভাবে এ পাশটা আমার অল্প করে ফুলে ফেঁপে ওঠে। দাঁড়াও, হ্যাঁ, এই অল্প করে আমার ফুলে ফেঁপে উঠেছে, এই অংশেও কিন্তু আমার জোয়ার হচ্ছে, যেটাকে আমরা বলছি গৌণ জোয়ার। ঠিক আছে, তাহলে একটা জিনিস এবার লক্ষ্য করো, একটা জিনিস এবার লক্ষ্য করো, এইটা আমার পৃথিবীর হলো, এখানে চাঁদের আকর্ষণ কাজ করছে, এই দিকটাই আমার চাঁদের আকর্ষণ কাজ করছে, ফলে এই দিকে আমার কি হচ্ছে, মুখ্য জোয়ার হচ্ছে। আর এ পাশটায় কি হয়েছে, এ পাশটায় হচ্ছে আমার
বিপরীত অংশ, এটা আমার বিপরীত দিক মানে প্রতিবাদ অংশ, তাই তো? এই অংশে কি হয়েছে, কেন্দ্রাতিক বল কাজ করেছে, যার ফলে এখানে কি হচ্ছে, গৌণ জোয়ার। এখানেও জল হালকা ফুলে ফেঁপে উঠছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু সূর্যের আকর্ষণও কিন্তু এই অংশে পড়ছে, মানে এখানে সূর্যের আকর্ষণ পড়ছে প্লাস কেন্দ্রাতিক বলের প্রয়োগ পড়ছে, যার ফলে কিন্তু এখানেও একটা জোয়ারের সৃষ্টি হয়েছে। এটা এপাশেও আমার একটা জোয়ারের সৃষ্টি হয়েছে, এপাশেও কেন্দ্রাতিক বল এবং সূর্যের আকর্ষণে কিন্তু জোয়ারের সৃষ্টি হয়েছে। এটাকে কিন্তু আমরা বলি পূর্ণিমার ভরা কটাল। তুমি এখন বলবে যে এপাশ থেকে তো সূর্য আকর্ষণ করছে, সূর্য তো অনেক বড়, সূর্য তো অনেক বড়, তাহলে এটা কেন মুখ্য হচ্ছে? দেখো, আমি তোমাদেরকে প্রথম বললাম থাক সূর্য, কিন্তু পৃথিবীর নিকটে কিন্তু চাঁদ রয়েছে, তাই চাঁদের আকর্ষণ কিন্তু পৃথিবীর উপর অনেক অধিক, সর্বাধিক যাকে বলা যেতে পারে। যতই সেখানে সূর্য থাকুক, সূর্য তার কাছে কিচ্ছু না, কিচ্ছু না। চাঁদের আকর্ষণই কিন্তু এখানে মেন কারণ, সূর্য কিন্তু অনেক দূরে রয়েছে পৃথিবী থেকে। আমি যদি আরো একটু সরিয়ে দিই, আমি যদি আরো একটু সরিয়ে আনি এই সাইডটায়, তাহলে তোমরা আলো ভালো করে জিনিসটা বুঝতে পারবে। ধরো এখানটায় রয়েছে, ধরে নাও এখানটায় রয়েছে, ঠিক আছে, অনেক কাছে রয়েছে চাঁদের। তাহলে কি হচ্ছে এখানে, এই পূর্ণিমার ভরা কটালে কি হচ্ছে, চাঁদের আকর্ষণ পড়ছে পৃথিবীর ওপর, সেই দিকে জোয়ার হচ্ছে। তার বিপরীত দিকে মানে প্রতিবাদ অংশে কি হচ্ছে, কেন্দ্রাতিক বল কাজ করছে, আর কি কাজ করছে, সূর্যের আকর্ষণ কাজ করছে, তার ফলে সেদিকেও কিন্তু জোয়ার হচ্ছে। এটাকে আমরা বলি পূর্ণিমার ভরা কটাল। আরেকটা জিনিস এখানে আমি বলে রাখি, এখানে আমি যে বললাম যে এখানে লেখা রয়েছে, থাক আর বলছি না, পূর্ণিমা তিথিতে সিজিকি অবস্থানে কি করে, পৃথিবী, পৃথিবী কোথায় থাকছে দেখো, চাঁদ আর সূর্যের মাঝখানে। এই অবস্থানটাকে কি বলে জানো তো, প্রতিযোগ অবস্থান বলে। যখন পৃথিবী মাঝখানে থাকবে, তার এক পাশে চাঁদ এবং এক পাশে সূর্য থাকবে, সেই অবস্থানটাকে বলা হয় প্রতিযোগ অবস্থান। আরেকটা কনসেপ্ট, যখন একই সরল রেখায় থাকবে, এটা লেখা নেই, আমি এটা একটু নোট ডাউন করে দিই, তোমরা একটু লিখে নাও, ঠিক আছে, এটা নেই, এটা আমি একটু বলে দিই, তোমরা একটু লিখে নাও। যেটা হচ্ছে একই সরল রেখায়, একই সরল রেখায় চাঁদ, পৃথিবী ও সূর্য যখন থাকবে, এই অবস্থানটাকে আমরা বলবো কি, এই অবস্থানটাকে আমরা বলবো সিজিগি, এই অবস্থানটাকে আমরা বলবো সিজিগি। যখন একই সরলরেখায় চাঁদ, পৃথিবী, সূর্য থাকবে, এই অবস্থানটাকে আমরা বলবো সিজিগি, ঠিক আছে। তো এটা আমরা তাহলে কিসের ছবি আঁকলাম, এটা আমরা কিসের ছবি আঁকলাম বাবা, এটা আমরা আঁকলাম পূর্ণিমার ভরা কটাল, পূর্ণিমার ভরা কোটাল। তোমরা কিন্তু অবশ্যই ডায়াগ্রাম দিবে, তোমরা কিন্তু অবশ্যই মানে এই কনসেপ্ট বোঝার ক্ষেত্রে বলো বা পরীক্ষায় আসলে ডায়াগ্রাম কিন্তু বাবা দেবে, ঠিক আছে, তাহলে কিন্তু ফুল মার্কস নাম্বার পাবে, ফুল মার্কস পাবে। বোঝা গেল, ভূগোলে এই জন্য সবাই এত এত নাম্বার পায়, বোঝা গেল, অবশ্যই কিন্তু ডায়াগ্রামটা দেবে। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে অমাবস্যার ভরা কটাল। অমাবস্যার ভরা কটালটা কীরকম ব্যাপারটা হয়, আমরা আবারও একটা ছবি এঁকে নিই, আমরা অমাবস্যার ভরা কটালটা কি ব্যাপারটা হয় সেটা আমরা এবার দেখে নিই। আমরা এখানে একটা সূর্যকে এঁকে নিই, ফার্স্ট আমরা একটা সূর্যকে এঁকে নিই, আমরা একটা সূর্যকে এঁকে নিয়েছি, ঠিক আছে, সূর্যকে এঁকে নিয়েছি, আমরা সূর্যকে এঁকে নিয়েছি। আর কি আঁকবো, আর আঁকবো পৃথিবী, আর আঁকবো পৃথিবী, পৃথিবীকে আমরা একটা এঁকে নিই। এই হচ্ছে আমার পৃথিবী,
আর কি হচ্ছে, এই হচ্ছে আমার চাঁদ। ঠিক আছে, এই হচ্ছে আমার চাঁদ। তাহলে এক্ষেত্রেও কিন্তু সেম, এক্ষেত্রেও সেম। দেখো সূর্য চাঁদ পৃথিবী কিন্তু একই সরলরেখায় এসেছে। তাহলে সেটা তোমার অমাবস্যা হোক বা পূর্ণিমা হোক, যেটার ক্ষেত্রেই হোক না কেন, যখনই চাঁদ পৃথিবী সূর্য যেখানেই থাকুক, মেন কথা হচ্ছে তারা একই সরল রেখায় থাকবে। তখন সেই অবস্থানটাকে আমরা বলি সিজেগি। বোঝা গেল? যেখানেই অবস্থান করুক, সে মাঝখানে থাকুক পাশে থাকুক দেখার দরকার নেই, একই সরল রেখায় থাকতে হবে, একটাই পয়েন্ট একই সরল রেখায় থাকতে হবে, সেটাকে আমরা বলবো সিজিকি। তাহলে এক্ষেত্রে কি হয়েছে, এক্ষেত্রে আমার দেখো সূর্য এপাশে রয়েছে, সূর্যটা আঁকা হয়নি, ভালো করে এঁকে নিই। সূর্যটা আঁকি আমি একটু, দেখতে ভালো লাগার জন্য আমাকে আঁকতে হবে সূর্যটা। কোথায় গেল? হুম, একটু ড্র করে নিই। সূর্য আঁকাটা ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। এই হচ্ছে আমার সূর্য, এই হচ্ছে আমার সান। এটা কি রয়েছে বাবা? এটা রয়েছে কিন্তু আমার মুন। এটা কি রয়েছে বাবা? এটা রয়েছে আমার আর্থ। পৃথিবীও ঘুরছে, চাঁদও ঘুরছে। আমরা কিন্তু এটা জানি, পৃথিবীও ঘুরছে, চাঁদও ঘুরছে। সূর্য কিন্তু বাবা কোথাও ঘুরছে না। সূর্য সে তার মহারাজা, সে তার সিংহাসনে একদম ফিক্সড বসে আছে, একদম ফিক্সড। চাঁদও ঘুরছে তার পৃথিবীর কক্ষপথে, পৃথিবীও ঘুরছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এক্ষেত্রে কি হচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি যে চাঁদের আকর্ষণ কিন্তু পৃথিবীর ওপর পড়ে, চাঁদের আকর্ষণ কিন্তু পৃথিবীর ওপর পড়ে। তো পৃথিবীর কোন দিকটায় পড়ছে বাবা? পৃথিবীর এই দিকটায় পড়ছে, পৃথিবীর এই দিকটায় পড়েছে। তাহলে এই দিকের জল কি হবে? ফুলে ফেঁপে উঠবে। এই দিকের জল কি হবে? ফুলে ফেঁপে উঠবে। এই দিকের জল ফুলে ফেঁপে উঠবে। এই দিকের জল কিন্তু অলরেডি ফুলে ফেঁপে উঠেছে। এখানে কি করেছে? চাঁদ করেছে, চাঁদের আকর্ষণ। এদিকে জল ফুলে ফেঁপে উঠেছে। এরপরে একটা ব্যাপার এখানে ঘটেছে, সেটা হচ্ছে যেমন চাঁদের আকর্ষণও ঘটেছে না, তেমন সূর্য রয়েছে, সেও বেটা এপাশ থেকে টানছে, সেও এপাশ থেকে টান দিয়েছে, তারও আকর্ষণ কাজ করে গেছে। ফলে এই পাশে যে কাজটা ঘটছে, এই যে মানে এই পাশে যে জল ফুলে ফেঁপে উঠেছে বা এখানে যে আকর্ষণ বলটা কাজ করছে, সেটা চাঁদের তো ঘটছেই, সাথে সাথে সেখানে সূর্যেরও ঘটছে। তার মানে চাঁদের আকর্ষণ বল অনেক অধিক, সূর্যের থেকে অনেক অধিক। কিন্তু যখন সূর্য আর চাঁদ একসাথে হয়ে গেছে, চাঁদের আকর্ষণ তো পড়েছেই পড়েছে, প্লাস সূর্যের আকর্ষণও সেখানে পড়েছে। ফলে কি হয়েছে, এই দিকে জোয়ার সৃষ্টি হয়েছে, পৃথিবীর এই দিকটায় জোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ারটাকে বলা হয় অমাবস্যার ভরা কটাল। এই জোয়ারের তেজ কিন্তু এই পূর্ণিমার ভরা কটালের থেকে কিন্তু অনেক বেশি, অনেক তেজি, অনেক শক্তিশালী। ঠিক আছে, এখানে কি হয়েছে, এখানে চাঁদের আকর্ষণ কাজ করেছে, প্লাস সূর্যের আকর্ষণ কাজ করেছে। এখানে দুটো আকর্ষণ একসাথে কাজ করায় এখানে জোয়ারটা প্রবল হয়, প্রবল জোয়ার হয়। যার ফলে কি হয়, এখানে এই যে অমাবস্যার যে ভরা কটাল, এটা কিন্তু ওই পূর্ণিমার ভরা কটালের থেকে কিন্তু অনেক বেশি তেজি হয়। এক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি, এখানে যেমন পৃথিবী থাকে কোথায়? মাঝখানে থাকে। পৃথিবী মাঝখানে থাকে, সূর্য থাকে একপাশে, চাঁদ থাকে একপাশে, এই অবস্থানটাকে বলা হয় প্রতিযোগ। এক্ষেত্রে হচ্ছে চাঁদ ও পৃথিবী, পৃথিবী ও সূর্য, পৃথিবী সূর্য রয়েছে, চাঁদ মাঝখানে রয়েছে, এই অবস্থানটাকে বলা হয় দেখো সংযোগ। তাহলে যখন পৃথিবী মাঝখানে থাকবে তখন সেটাকে বলবো প্রতিযোগ, যখন চাঁদ মাঝখানে থাকবে, যখন চাঁদ মাঝখানে থাকবে তখন সেটাকে আমরা বলবো সংযোগ। ক্লিয়ার? এটুকু নিশ্চয়ই বোঝা গেছে। এখানে তোমরা পুরো কনসেপ্ট দেওয়া রয়েছে, তোমরা দেখো দুটোর ক্ষেত্রেই আমি সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা লিখে নিতে পারো। প্লাস ডায়াগ্রাম লিখে দাও, একদম ছকে নাম্বার, একদম ছকে নাম্বার। ঠিক আছে, ডায়াগ্রাম কিন্তু দিতেই হবে। আমি ডায়াগ্রামটা একটু লিখে দিই। এটা হচ্ছে আমার কিসের ডায়াগ্রাম? এটা হচ্ছে আমার অমাবস্যার ভরা কোটাল, এটা হচ্ছে আমার অমাবস্যার
অমাবস্যা, ভরা কোটাল। ঠিক আছে, এখানে পুরো দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে এটা লিখে নিতে পারো। এটা তোমাদের গরাং যে বই রয়েছে সেই বইয়েরই এটা নোটস, খুব সুন্দর লেখা রয়েছে, এটা করলেই এনাফ। ঠিক আছে, চলো নেক্সট আসছি পরবর্তী যেটা, সেটা হচ্ছে মোড়া কোটাল বা মোড়া জোয়ার। এটা কি ব্যাপারটা? এটা হচ্ছে আমাদের বাংলা মাসে, ঠিক আছে, যেমন পূর্ণিমা অমাবস্যা রয়েছে, সেরকম আমরা ছোটবেলায় পড়ে এসেছিলাম একে চন্দ্র আর দুয়ে পক্ষ। বাবা কি কি পক্ষ? শুক্লপক্ষ আর কি কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, এই শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষেরই ব্যাপার হচ্ছে এই মোড়া জোয়ার বা মোড়া কোটাল। ঠিক আছে, মোড়া জোয়ার বা মোড়া কোটালের খেলা হচ্ছে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষে। যেমন পক্ষ রয়েছে তেমন কিছু তিথিও রয়েছে, এই পক্ষের পাশাপাশি কিছু তিথিও রয়েছে। যেমন ধরো শুক্লপক্ষের সপ্তমী তিথি, অষ্টমী তিথি, এরকম রয়েছে না? সেম জিনিস তোমার শুক্লপক্ষের ক্ষেত্রেও রয়েছে, কৃষ্ণপক্ষের ক্ষেত্রেও রয়েছে, কিছু তিথি রয়েছে, সপ্তমী অষ্টমী এরকম তিথি রয়েছে। এখানে কিন্তু শুক্লপক্ষ 15 দিন আর কৃষ্ণপক্ষ 15 দিন, মানে বাংলা মাস তোমরা জানো 30 মাস, এবার কোনো কোনো মাস 31 মাসও হয়ে থাকে। ঠিক আছে, অত জটিলতায় ঢোকার দরকার নেই, তুমি মনে রাখবে যে দুটো পক্ষ, একটা হচ্ছে কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। এখানে কিছু তিথিও থাকে, সপ্তমী অষ্টমী এরকম তিথি থাকে। এই শুক্ল বা কৃষ্ণপক্ষে যে পক্ষেরই হোক না কেন, তার অষ্টমী তিথিতে কি হয়, চাঁদ আর সূর্য কি করে, সমকোণে অবস্থান করে। কেমন অবস্থানটা হবে আপনি একটু দেখিয়ে দেন, কেমন অবস্থানটা হবে? অবস্থানটা হবে আমার, দাঁড়াও, অবস্থানটা হবে আমার এই রকম, অবস্থানটা আমার ঠিক এই রকম হবে, দেখাচ্ছি। এই পাশে আমার কি রয়েছে, এই পাশে রয়েছে আমার সূর্য, এপাশে রয়েছে আমার সূর্য। ঠিক আছে, আর এখানে আমার কি রয়েছে, এখানে রয়েছে আমার পৃথিবী, এখানে রয়েছে আমার পৃথিবী। ঠিক আছে, সমান হয়েছে, হ্যাঁ সমান হয়েছে। দাঁড়াও 1 সেকেন্ড, এটাকে একটু মুছিয়ে দিই, দেখতে ভালো লাগবে। আর চাঁদ কোথায় রয়েছে? চাঁদ রয়েছে আমার এইখানে, এইখানে রয়েছে আমার চাঁদ, এইখানে রয়েছে আমার চাঁদ। এই হচ্ছে আমার পৃথিবী, একটু ছোট করে দিই, আকৃতিতে সূর্যের থেকে অনেক বড় হয়ে গিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমার পৃথিবী, এই হচ্ছে আমার মুন, এই হচ্ছে আমার মুন, এই হচ্ছে আমার আর্থ, আর এই হচ্ছে আমার সান। একটু সানকে একটু কিরণ দিই, ভালো লাগছে না দেখতে, কেমন নেড়া নেড়া লাগছে। ঠিক আছে, এখানে কি হচ্ছে ব্যাপারটা, এই শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কি হয়, পৃথিবী কোথায় অবস্থান করে, সমকোণে, চাঁদ আর সূর্যের সমকোণে অবস্থান করে। সেটা আবার কীরকম ব্যাপারটা, দেখো এখান থেকে এইখানে, ঠিক আছে, আবার এইখান থেকে এইখানে সমকোণে অবস্থান করছে, ফলে দুদিকেরই কিন্তু জল কি হয়েছে, ফুলে ফেঁপে উঠেছে। ঠিক আছে, দুদিকেই জল কিন্তু ফুলে ফেঁপে উঠেছে, এ পাশটা ঘটছে চাঁদের আকর্ষণে, এ পাশটা ঘটছে কি সূর্যের আকর্ষণে, যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে। এর ফলে কি হয়েছে, এই যে চাঁদের আকর্ষণ শক্তিটা না, চাঁদের আকর্ষণ শক্তিটা অতটাও কাজ করে না এখানে, মুখ্য জোয়ারটা অতটা তীব্রভাবে হয় না, কারণ এই পাশ থেকে সূর্য টান দিয়েছে, এই পাশ থেকে বেটা চাঁদ টান দিয়েছে, দুজনে যখন একই প্রায় সমকোণে যখন টানটা মেরেছে, তখন সেখানে মুখ্য জোয়ার হয়, মানে মুখ্য জোয়ারই ঘটে, কিন্তু সেই জোয়ারের মানে প্রবলতাটা অতটাও বেশি হয় না। ঠিক আছে, অতটাও তেজি হয় না, এটাকে আমরা বলি মরা কটাল, এটাকে আমরা বলি মরা কটাল। যেটা দেখো ঘটছে কিভাবে, ঘটছে কিন্তু আমাদের
সমকোণে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এই কাজটা ঘটছে। এপাশ থেকে চন্দ্র টান দিয়েছে, এপাশ থেকে সূর্য বেটা টান দিয়েছে, ফলে এই দিকের জলটা কিন্তু ফুলছে। এই দিকের জলটা শুধুমাত্র ফুলায় এই চাঁদের আকর্ষণে যে জোয়ারটা হয়, এই জোয়ারটা মুখ্য জোয়ারই হয়, কিন্তু এখানে জোয়ারের তেজটা অতটাও থাকে না, প্রবলতাটা অতটাও থাকে না। এজন্য এটাকে বলা হয় তোমার মরা কোটাল বা মরা জোয়ার, যেটা কখন হয়? শুক্লপক্ষের অষ্টমী তিথি আর কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। তুমি বলতে পারো শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কিন্তু এই কাণ্ড কারখানাটা ঘটেই ঘটে। বোঝা গেল? বুঝতে পারছো তো? এত বড় বিশ্বে এত জল রয়েছে, মানে তার ব্যাপারটা কিরকম ঘটতে চলেছে, বুঝতে পারছো তো? এই হচ্ছে আমার মরা কোটাল বা মরা জোয়ার। নেক্সট যেটা আমি পড়বো, খুব ইন্টারেস্টিং, জোয়ার ভাটার সময়ের ব্যবধান। ঠিক আছে, এটা একটা দারুণ কনসেপ্ট। একটু যদি তোমরা না মন দিয়ে শুনো তাহলে কিন্তু তোমরা এটা বুঝতে পারবে না। ধরো এটা হচ্ছে আমার পৃথিবী, এই হচ্ছে আমার পৃথিবী, ঠিক আছে, এই হচ্ছে আমার পৃথিবী। আমি এখানে বসে আছি, কিংবা তুমি এখানে আছো, ঠিক আছে, তুমি এখানে আছো, বোঝা যাচ্ছে? এই পাশ থেকে কি হচ্ছে, চাঁদ হচ্ছে, এখানে চাঁদ আছে, এখানে আমার চাঁদ রয়েছে, এটা হচ্ছে আমার মুন, এখানে আমার চাঁদ রয়েছে। চাঁদটা একটু বড়ই থাক, পৃথিবীটা যেহেতু বড়, চাঁদটা একটু বড়ই থাক। এই হচ্ছে আমার চাঁদ, আর এই হচ্ছে এখানে আমি, এই হচ্ছে আমি, আর এটা হচ্ছে আমার পৃথিবী, আর এটা হচ্ছে আমার চাঁদ। তোমরা আমাকে আজ বলো যে সাধারণত পৃথিবী তো ঘুরছে, পৃথিবীর এই এক পাক ঘুরতে কতক্ষণ সময় লাগে? 24 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, পৃথিবীর এক পাক ঘুরতে কতক্ষণ সময় লাগে? 24 ঘন্টা সময় লাগে। তুমি এখানে বসে আছো, এখান থেকে তুমি চাঁদ দেখছো, ঠিক আছে, তুমি এখান থেকে চাঁদ দেখছো। তুমি যদি, পৃথিবী তো ঘুরছে, পৃথিবী আবর্তিত হচ্ছে, 24 ঘন্টা পরে পৃথিবী আবার এই তুমি এই জায়গাতে আসবে। তাহলে আমি যদি তোমাকে বলি যে তুমি 24 ঘন্টা পরে, তুমি 24 ঘন্টা পরে এই জায়গায় যদি আসো, তুমি এখন এখানে আছো, এখানে বসে তুমি চাঁদকে দেখতে পাচ্ছ, তুমি এইভাবে ঘুরছো, তুমি এইভাবে আবর্তিত হচ্ছ, আবর্তিত হচ্ছ, আবর্তিত হচ্ছ, নেক্সট এখানে এসে, এখানে এসে, এখানে এসে তুমি দেখলে এই হচ্ছে তোমার সেই জায়গা, 24 ঘন্টা পূরণ হয়ে গেছে। তুমি এসে কি দেখলে? তুমি এসে দেখলে যে চাঁদ আর এইখানে নেই। চাঁদ কোথায় চলে গেছে? চাঁদ চলে গেছে এই জায়গাটায়, চাঁদ চলে গেছে এই জায়গাতে। কেন চলে গেছে? কেন চলে গেছে? চাঁদ এখানে চলে এসেছে, তুমি আর চাঁদ দেখতে পাওনি। কেন? কারণ পৃথিবী যেমন ঘুরছে, আবর্তিত হচ্ছে, তার আবর্তিত হতে কত সময় লাগছে? পৃথিবীর আবর্তিত হতে কত সময় লাগছে? পৃথিবীর আবর্তিত হতে সময় লাগছে 24 ঘন্টা। 24 ঘন্টা সময় লাগছে। বলি, এতক্ষণ ধরে যে আমি পড়ালাম, শুধু কি পৃথিবীই ঘুরছে? চাঁদ পৃথিবীর কক্ষপথে পরিক্রমণ করছে না? চাঁদও তো করছে। চাঁদ কতক্ষণ সময় ধরে করছে? চাঁদ করছে 27+1+3 ধরে। চাঁদ করছে 27+1+3 ধরে ঘুরছে। স্বাভাবিকভাবেই চাঁদও ঘুরছে, পৃথিবীও ঘুরছে। এই যে তুমি ঘুরে এলে, তুমি ঘুরে আসার পরে, তুমি আমাকে বলো, ঘুরে আসার পরে তুমি কি এইখানে, যখন তুমি ফার্স্ট পজিশনে, তুমি এখানে চাঁদকে দেখে গেছো, তুমি এখানে ফার্স্ট পজিশন, এটা আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমার ফার্স্ট পজিশন, এটা হচ্ছে আমার কি ফার্স্ট পজিশন। তুমি এখানে ফার্স্ট পজিশনে চাঁদকে দেখে গেলে, তুমি এক পাক ঘুরে চলে এলে, এসে দেখলে চাঁদ নাই, চাঁদ পয়াকার দিয়ে দিয়েছে। চাঁদ তো সরে চলে গেছে, চাঁদও তো পরিক্রমণ করছে পৃথিবীর চারিদিকে, কতক্ষণ সময় ধরে? সেটা 27+1+3 ধরে। ফলে চাঁদ কিন্তু সরে পালিয়ে গেছে। চাঁদ কতটা সরে গেছে? চাঁদ কতটা সরে গেছে? চাঁদ সরে গেছে, এই যে কোণটা উৎপন্ন হয়েছে 13 ডিগ্রি, প্রায় 13 ডিগ্রি, ঠিক আছে, আমি এটা বোঝানোর জন্য 13 ডিগ্রি বললাম। তো 13 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু চাঁদ সরে চলে গেছে। মানে তুমি এক পাক ঘুরলে 24 ঘন্টা, পৃথিবী এক পাক ঘুরতে সময় লাগে 24 ঘন্টা, তুমি 24 ঘন্টা পরে এসে চাঁদকে আর সেখানে দেখতে পেলে না, চাঁদ আরও সরে গেছে 13 ডিগ্রি অ্যাঙ্গেলে। যেহেতু চাঁদও ঘুরছে, তো চাঁদ কি করছে? 13 ডিগ্রি অ্যাঙ্গেলে সরে গেছে। তাহলে
আমাদেরকে আরো কতটা সময় অতিক্রম করতে হবে তবে আমি চাঁদের দেখা পাবো? আর কতটা সময় অতিক্রম করলে আমি চাঁদকে আবার দেখতে পাবো? তুমি ক্লাস 9-এ পড়ে এসেছো, কি পড়েছো? 1 ডিগ্রি সমান 4 মিনিট। তাহলে এখানে 13 ডিগ্রি সরে গেছে, তাহলে 13 ডিগ্রি সমান কত? 13 × 4 সমান 52 মিনিট। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে ব্যাপারটা কি হচ্ছে? মানে তুমি তো 24 ঘন্টা এর পরে যখন চাঁদকে তুমি দেখবে এই সেকেন্ড পজিশনে এসে, এটা হচ্ছে আমার সেকেন্ড পজিশন, দাঁড়াও 1 সেকেন্ড, এটা আমি লিখে দিই, এটা হচ্ছে আমার মুন, এটা হচ্ছে আমার মুন, এটা হচ্ছে আমার আর্থ, ঠিক আছে? তুমি ফার্স্ট পজিশনে দেখে গেলে চাঁদ এখানে রয়েছে, সেকেন্ড পজিশনে 13 ডিগ্রি সরে গেছে, মানে তুমি তো এক পাক যখন ঘুরে এলে, তুমি এখানে দেখলে যে চাঁদ নেই, তোমার 24 ঘন্টা অলরেডি ঘোরা হয়ে গেছে, তার মানে তোমাকে আরো 13 ডিগ্রি যেতে হবে। মানে আর কতটা সময় যেতে হবে বাবা? তোমাকে আরো 52 মিনিট যেতে হবে। 24 ঘন্টা 52 মিনিট প্রায় তোমাকে আরো যেতে হবে, তবে কিনা তুমি ওখানে গিয়ে চাঁদকে দেখতে পাবে। তাহলে তুমিও এখানে, আমি যদি এইটা দেখাই তোমাকে, দাঁড়াও একটু দেখিয়ে দিই, এইখান থেকে অতিক্রম করে এখানে এলো, ঠিক আছে? অবশেষে সে এখানে এলো, মানে এখানে এখানে সে এলো 24 ঘন্টা অতিক্রম করে, এসে দেখছে ওইখানে আর চাঁদ নেই, চাঁদ সরে চলে গেছে, 13 ডিগ্রি সরে চলে গেছে। 13 ডিগ্রি মানে কতক্ষণ সময়? প্রায় 52 মিনিট সে সরে চলে গেছে। মানে তোমাকে আরো 52 মিনিট এগিয়ে যেতে হবে, তবে না সেখানে চাঁদের আকর্ষণ হবে। মানে তোমাকে আরো এই পথটা অতিক্রম করতে হবে, তবে আবার চাঁদের আকর্ষণ পৃথিবীর উপর পড়বে এবং সেই স্থানে জোয়ার হবে। তাহলে আমি একটা জিনিস বলতে পারি, সাপোজ ধরো যে কোনো একটা স্থানে সকাল 9টার সময় জোয়ার হলো, তাহলে পরবর্তী আবার ওই মুখ্য জোয়ার কখন হবে? একটা মুখ্য জোয়ার সকাল 9টার সময়, আজকে সকাল 9টার সময় হলো, তাহলে পরবর্তী মুখ্য জোয়ার কখন হবে? 24 ঘন্টা পরে? না, 24 ঘন্টা পরে হবে না, 24 ঘন্টা থেকে আরো অতিক্রম করে যেতে হবে, কারণ চাঁদও সরে গিয়েছে। বোঝা গেল? চাঁদও সরে গিয়েছে, তো ওখানে এসেছে চাঁদকে দেখতে কেমনে পাবে? চাঁদকে দেখতে পাবে না, সে আরো সরে গিয়েছে, মানে 24 ঘন্টা প্রায় 52 মিনিট, মানে 48 মিনিট তোমাদের বইয়ে রয়েছে সামথিং। তোমরা বইয়ের ক্যালকুলেশনটা একটু দেখে নিও, আমি বোঝানোর সুবিধার্থে তোমাকে এভাবে বলছি যে তোমাকে তার মানে একটা মুখ্য জোয়ার ঘটছে, আরেকটা মুখ্য জোয়ার ঘটবে, তার সময়ের ব্যবধানটা বাবু কত হবে? প্রায় হবে 24 ঘন্টা 52 মিনিট, ঠিক আছে? 24 ঘন্টা 52 মিনিট। এবারে তুমি আমাকে বলো, দুটো মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান আমি পেয়ে গেলাম, তাহলে একটা মুখ্য জোয়ার এখানটাতে যদি চাঁদের আকর্ষণ হয়, তার প্রতিবাদ স্থানে কি হচ্ছে বাবু? এখানে যদি চাঁদের আকর্ষণ হয়, এখানে তো মুখ্য জোয়ার হচ্ছে, তাহলে এর ঠিক প্রতিবাদ অংশ মানে এই অংশটাই তাহলে কি হচ্ছে? গৌণ জোয়ার হচ্ছে। তাহলে একটা মুখ্য জোয়ার আর একটা গৌণ জোয়ারের মাঝে সময়ের ব্যবধান কত? একটা মুখ্য জোয়ার আর একটা গৌণ জোয়ার এর মাঝে সময়ের ব্যবধান কত? এর অর্ধেক। এটার অর্ধেক কত হচ্ছে? এটার অর্ধেক হবে 12 ঘন্টা 26 মিনিট, প্রায় 26 মিনিট, ঠিক আছে? এটা হচ্ছে একটা মুখ্য জোয়ার আর একটা গৌণ জোয়ারের মাঝে সময়ের ব্যবধান। এই হচ্ছে আমার টোটাল জোয়ার ভাটার যে সময়ের ব্যবধান, টোটাল কনসেপ্ট একদম সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? আশা করব এটা নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না, কি করে ক্যালকুলেশন বের করব, কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারছি না, সেটা আর হবে না। তাহলে এই হচ্ছে আমার জোয়ার ভাটার সময়ের ব্যবধান। নেক্সট যেটা রয়েছে আমাদের, আর কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে বান ডাকা। বান ডাকাটা কি হয়? বান ডাকাটা এটাই, যখন ভরা কটাল হয়। ভরা কটাল কখন হয় বাবু? বাবু হয় পূর্ণিমা আর অমাবস্যায়, ঠিক আছে? পূর্ণিমা আর অমাবস্যায়। সে ভরা কটালের সময় কি হয়, সমুদ্রের জল কি হয় জানো তো? নদীর মোহনা দিকে প্রবল বেগে উল্টো দিকে খাতে প্রবেশ করে প্রবল জলোচ্ছ্বাস ঘটায়। নদীর মোহনা দিয়ে গিয়ে প্রবল বেগে উল্টো খাতে, মানে ঠিক তার উল্টো দিকে প্রবল জলোচ্ছ্বাস ঘটায়।
এটাকে বলা হয় বান ডাকা। আর আমরা জানি সুন্দরবন আর হুগলি এই সময় বর্ষাকালে কি হয়, প্রচুর জল থাকে, প্রচুর জল থাকে, ফলে এখানে যে জলোচ্ছ্বাসটা হয় সেটাকে আমরা বলি কিন্তু সাড়াসাড়ি বান। ঠিক আছে, এটা এখানে লেখা নেই, কোনোভাবে মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু এটা দেখে নিও। সেটা কোথায় হয়, সব থেকে বেশি হয় সুন্দরবনে। এটা কখন হয়, এটাও হয় ভরা কটালে। ভরা কাটালে যখন বান ডাকা অবস্থা প্রবল জোয়ার হয়, বান ডাকা অবস্থায় যখন প্রবল জোয়ার হয় তখন সেটাকে আমরা বলি সাড়াসাড়ি বান। এই হলো আমার বান ডাকা। নেক্সট কি রয়েছে, অ্যাপোজি অবস্থান। অ্যাপোজি অবস্থানটা কি রয়েছে বাবু, অ্যাপোজি অবস্থান এটাই, পৃথিবীও ঘুরছে চাঁদও ঘুরছে। ঠিক আছে, তো কি হচ্ছে, পৃথিবী থেকে যখন চাঁদের দূরত্ব যখন সর্বাধিক, মানে কত, মানে কত, এটা হচ্ছে আমার সর্বাধিক মানে হচ্ছে 4.07 লক্ষ কিমি। যখন দূরে অবস্থান করে চাঁদ এবং পৃথিবীর দূরত্ব যখন 4.07 লক্ষ কিমি দূরে থাকে তখন সেই অবস্থানটাকে বলা হয় অ্যাপোজি অবস্থান। পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল কম হওয়ায় জোয়ারের প্রাবল্য কম হয়, এটাকে বলা হয় অ্যাপোজি জোয়ার। ঠিক আছে, পেরিজি জোয়ারটা কি, অ্যাপোজি হচ্ছে চাঁদ আর সূর্যের দূরত্ব সর্বাধিক, আর পেরেজি হচ্ছে দূরত্ব কম, চাঁদ আর সূর্যের চাঁদ আর পৃথিবীর দূরত্ব কম। এটা কত, এটা হচ্ছে 3.56 লক্ষ কিমি, লক্ষ কিমি। ঠিক আছে, এখানে যে আকর্ষণ বল বেশি হয়, দূরত্ব তো কম, ফলে আকর্ষণ বল বেশি হবে। তুমি একটা জিনিস কল্পনা করো, তোমার এখানে পৃথিবী রয়েছে, তোমার এখানে চাঁদ রয়েছে, ঠিক আছে, ফলে এখানে কম দূরত্ব আকর্ষণ করতে হচ্ছে, ফলে এখানে কম দূরত্ব মানে কম ডিস্টেন্স, আকর্ষণ বল তো তীব্র হবেই। এবারে এটার ক্ষেত্রে কি হয়েছে, তোমার ধরো এখানে রয়েছে, এখানে আমার পৃথিবী রয়েছে, এখানে আমার পৃথিবী রয়েছে, এই এতটা দূরে আমার চাঁদ রয়েছে, এতটা দূরে আমার চাঁদ রয়েছে, চাঁদ আবার বড় হয়ে যাচ্ছে যে এত দূরে চাঁদ রয়েছে, ফলে এখানে আকর্ষণ মানে আকর্ষণের যে প্রভাবটা সেটা একটু তুলনামূলক কম হবে, কারণ দূরত্ব বেশি হয়ে গিয়েছে। বোঝা গেল, এটাকে বলা হয় দূরত্ব বেশি হয়ে গেলে সেটাকে বলা হয় অ্যাপোজি। সেই মানে মানে সেখানে যে জোয়ারটা হয় সেটাকে বলা হয় অ্যাপোজি জোয়ার, যখন কম দূরত্ব থাকে তখন সেটাকে বলা হয় পেরিজি জোয়ার। এই তো গেল আমার ব্যাপার। এরপরে আসবো জোয়ার ভাটার কিছু সুফল রয়েছে, আবার কিছু কুফল রয়েছে। সুফল কি কি হতে পারে, এটা জাহাজ চলাচলের সুবিধা হতে পারে, যদি জোয়ার হয় জোয়ারে আমরা জাহাজ চালাই তো জাহাজ চলাচলের সুবিধা হতে পারে, এটা যেমন একদিকে সুফলও বটে, আরেক দিকে এটা কিন্তু কুফলও বটে। জাহাজের কিন্তু প্রবল জোয়ার হয়ে গেলে জাহাজ নৌকার কিন্তু ক্ষয়ক্ষতিও হয়, ঠিক আছে, এটা কিন্তু একটা কুফলও বটে। আর কি হতে পারে, মাছ হতে পারে, মাছের আহরণ, নদীতে সমুদ্রের মাঝে মাছ সেগুলো কি হয় সহজেই নদীতে চলে আসে জোয়ারের ফলে। তারপরে কি হতে পারে, তোমার নাব্যতা হতে পারে, হ্যাঁ, সাগরে কি হচ্ছে, সাগর বা হচ্ছে তোমার এখানে কি হচ্ছে, ভাটার টানে পলি জমছে, পলি সাগরে চলে যায়, ফলে নদীর গভীরতা এবং সবুরের লবণাক্ত জল প্রবেশের কারণে অনেক সময় বরফ বন্দর মুক্ত থাকে, ফলে জাহাজের সুবিধা হয়। মাছ আহরণের ক্ষেত্রে কি হয়, জোয়ারের সময় মাছ সমুদ্রে প্রবেশ করে বলে জেলেদের সুবিধা হয়। ঠিক আছে, বরফ মুক্ত বন্দর এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু জোয়ার ভাটার একটা বিশাল ভূমিকা রয়েছে। ঠিক আছে, এই হলো আমার জোয়ার ভাটার সুফল। আর কিছু কুফল রয়েছে, যেমন দেখো সেচ ও পানীয় জলের সমস্যা। জোয়ারের ফলে কি হয়, প্রচুর লবণাক্ত জল প্রবেশ করে, ফলে নদীর যে জলসেচ বা পানীয় যে জলের ব্যবহার সেটা কিন্তু অযোগ্য হয়ে পড়ে, কারণ যদি লবণাক্ত জল আসে সেই জলটা কিভাবে ব্যবহারের উপযোগী হবে, ব্যবহারের উপযোগী হবে না। বোঝা গেল। নেক্সট রয়েছে কি, বন্যা ও জমি লবণাক্ত। প্রবল জোয়ারের ফলে কি হয়, নদীর বাঁধ, নদীতে যে পাড় থাকে সে পাড়টা কি হয় ভেঙে যায়, ভেঙে যাওয়ার ফলে কি হয়, বিস্তীর্ণ এলাকা, এই যেমন বর্ষাকালে কি হয়, বহু এলাকায় তো বন্যা হয়। তো বন্যাটা কেন হয়, এটার জন্যই হয়, প্রবল জোয়ারে নদীর পাড় ভেঙে যায়, ফলে কি হয়, বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয় এবং সেখানে জমি লবণাক্ত হয়ে গেলে চাষের অযোগ্য হয়ে যায়, এর ফলে উপকূল পাড় ভাঙে, ঘরবাড়ি নষ্ট হয় ইত্যাদি। জাহাজের ক্ষয়ক্ষতি, আমি বললাম জাহাজ চলাচলে যেরকম জোয়ার যেরকম সুবিধাও দিতে পারে সেরকম কিন্তু অসুবিধাও দেয়, অনেক নৌকা জাহাজ এগুলো কিন্তু প্রবল জোয়ারে কিন্তু ক্ষয়ক্ষতিও হয়। ঠিক আছে,
তো এই ছিল আজকের টোটাল ক্লাস জোয়ার ভাটা। কতটা বুঝতে পেরেছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কোন কোন ভিডিওগুলো তোমার দরকার সেটাও আমাকে জানিও। চলো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তার আগে বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় অবশ্যই একটা লাইক করে দাও, তোমার বন্ধুদের মাঝখানে এটা শেয়ার করে দাও, যাতে সবাই এই জিনিসটা শিখতে পারে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওর আলোচনাতে। আজকের মতো সবাইকে টাটা।